হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এখন ভালো আছি, কিন্তু যখন ভিডিও বানাচ্ছিলাম তখন আমি ভালো ছিলাম না। যেহেতু মা তখন খুব অসুস্থ হয়ে গেছিলো, সেজন্য আমাদের তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হয়েছিল। কোনো টিকিট কাটাই ছিল না, জেনারেলে লোকালে টিকিট কেটে আমাদের উঠতে হয়েছিল। তারপরে ট্রেনেই খাবারগুলো এসেছিলো আর আমি নিচ্ছিলাম। আর আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে গা মোছার জন্য বা হাতে পায়ে মোছার জন্য যে কিছু নিতে হবে তার কোনো খেয়াল ছিল না। তাই ট্রেনে উঠেই একটা গা মোছার জন্য কিছু একটা নিচ্ছিলাম। আর যে ডাক্তার জেঠুটা আমাদের সঙ্গে গেছিলেন উনিও একটা গা মোছার জন্য কিছু নিচ্ছিলেন। আমাদের এই ডাক্তার জেঠুটা খুব পরিচিত, তাই আমাদেরকে নিয়ে যেতেই হয়েছিল, যেহেতু মাকে ইঞ্জেকশন নিয়ে গোটা রাস্তা নিয়ে যেতে হয়েছিল। তারপরে আমি একটু মার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছিলাম, তারপর উঠে একটু গরম গরম চা খাচ্ছিলাম। মা এতটাই অসুস্থ হয়ে গেছিল যে মাকে গোটা রাস্তায় ইঞ্জেকশন দিয়েই নিয়ে যেতে হচ্ছিল, কারণ মার যেটা প্রবলেম হচ্ছিল হচ্ছে গলায় ব্যথা। এতটাই গলা ব্যথা বেড়ে গেছিল যে মাকে 4 ঘন্টা 5 ঘন্টা অন্তর ইঞ্জেকশন দিয়ে নিয়ে যেতে হয়েছিল। কোনো ওষুধই মার কোনো কাজ করছিল না। বিভিন্ন ডাক্তার দেখিয়েছিলাম, তবুও মার গলা ব্যথা কমছিল না, তাই আমাদের কটক তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছিল। তারপরে আমি মার কোলে একটু মাথা দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে মাকে ইঞ্জেকশন দেওয়ার পর একটু ব্যথা কমার পর ওই ট্রেনে যা উঠেছিল বিরিয়ানি, ওটাই মাকে বলছিলাম তুমি একটু খেয়ে নাও। মা তো খেতে পাচ্ছিল না, যাই হোক কষ্ট করে একটু একটু খেয়েছে, তারপরে ফেলেই দিয়েছে। আর বাবা ওই ভাতের থালি এসেছিল, বাবা ওই ভাত খাচ্ছিল। তারপরে আমি কিছুক্ষণ পর কটক স্টেশনে নেমে পড়লাম। আর কটক স্টেশনে নেমেই আমার মুখে পুরো দুর্ভিক্ষ গেছিল যে কি বলবে ডাক্তার, এখানে মার কি হয়েছে। তারপরে এই স্টেশনে নেমেও মাকে আবার ইঞ্জেকশন দিতে হয়েছে, যেহেতু 6 ঘন্টা 4 ঘন্টা পেরিয়ে গেছে, মার আবার ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এত ব্যথা যন্ত্রণা শুরু হয় সেটা পরিকল্পনার বাইরে। মানে এখন তো রাত 2-3টে মতো বাজতে যায়, তো এখানে বসে আমারও জোর খিদে পাচ্ছিল, সেই জন্য এখানে আমি ভাবছিলাম কি খাওয়া যায়। তারপরে ভাবছি যে মাকে কখন ডাক্তার দেখবে, কি বলবে ডাক্তার, বিভিন্ন চিন্তায় মাথায় ঘুরছে, কিন্তু চিন্তা করে আর কি হবে, যা হবার হবে, খেতে তো হবে। ওপর থেকে দেখলে কেউ কিছু বুঝতে পারে না, ভাবে যে কত ভালো আছে মেয়েটা, কিন্তু মনের ভিতরে কি চলে যখন যার বাড়িতে অসুস্থ হয় সে তখন বুঝতে পারে সত্যি সত্যি। তারপরে স্টেশনে এখানে রুটি আর প্যাটিস বিক্রি হচ্ছিল, তো আমি ভাবলাম এই রুটি আর প্যাটিসটা নিয়ে আসি, নিয়ে একটু খাই, কারণ খেতে তো হবে, না খেলে আবার কষ্ট হবে। তারপর ওইখানে স্টেশনে বসেছিলাম, আমার বাবাকে আমি বলছিলাম যে বাবা তুমি যাও একটা রুম খুঁজে এসো, আর যেহেতু 2টো 3টা 2:30টার সময় কোথায় রুম পাবে। তো বাবা বলছিল যে এত রাতের বেলা কোথায় যাবো, এখানে স্টেশনেই আমাদের কিছুক্ষণ কাটাতে হবে। তারপর স্টেশনে কিছুক্ষণ থাকার পর তবুও বাবা গেছিল, এখানে অনেকেই দেখো স্টেশনে আছে যে রাতের বেলা কোথায় যাবে, তো এই রাতটা কোনো রকম কাটিয়ে তারপরে দিনের বেলা দেখা যাবে। তবুও বাবা আমার মানে আমি যেভাবে বলছিলাম তো বাবা বললো ঠিক আছে, তবুও বাবা খুঁজতে গেছিল ওই 3:10-15 এরকম বাজতে যায়। তারপরে বাবা যতক্ষণ খুঁজতে গেছে তো ততক্ষণ আমি এই প্ল্যাটফর্মটা মানে স্টেশনটা ক্যামেরা করছিলাম, যে দেখি কেমন দেখতে, বন্ধুদের একবার দেখাবো। আর আমার মুখ দেখে মনে হচ্ছে না আমার মুখের উপর দিয়ে দুর্ভিক্ষ বয়ে গেছে। আর তারপরে অনেক কষ্টের পর বাবা এসে বলল যে এই হোটেলটা পেয়েছি চল। তো তারপরে আমরা এই হোটেলে এলাম স্টেশন থেকে। রাস্তায় একটাও কোনো লোক ছিল না, মনে হচ্ছিল শুধু যেন আমাদের ফ্যামিলি এখানে ঘুরে বেড়াচ্ছে আর একটাও লোক নেই। তারপরে ওই হোটেলে আমরা সব কিছু রেখে আবার আমরা ওই ডাক্তারের কাছে গেলাম। ভেবেছিলাম হয়তো সকাল সকাল নাম লেখাতে হবে, যেহেতু ভোর ভোর 4টা 5টা বাজতে যায়। তো তারপরে আমরা ওই ডাক্তারের কাছে গেছিলাম অটো করে, যে ওখানে নাম লেখাবো বলে। তারপর ওখান থেকে নাম-টাম লেখানোর পর আমরা ওই হোটেলে চলে এলাম। দিয়ে ওখানে রিসেপশনে বসছিলাম। তারপর মাকে বললাম চলো মা এবার রুমে যাওয়া যাক। আর রিসেপশনে ঢুকেই প্রথম যেটা চোখে পড়লো আইসক্রিম, যেটা সবার চোখেই প্রথম পড়ে থাকে। তারপরে মাকে নিয়ে রুমে গেলাম, আর সবথেকে বড় কথা হচ্ছে রুমে ঢুকে গেছি, তো রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়েই পড়েছি। কারণ শুধু আজকে বলে আজকে নয়, এইখানে আসার আগে 4-5 দিন আগে থেকে রাতে কোনো ঘুম নেই। আর বাড়িতে একজন কারো অসুস্থ সঙ্গে সঙ্গে তার বাড়ির সবাই অসুস্থ হয়ে যায়। এজন্য আমি ঘুমিয়ে গেছিলাম, আর বাবা-টাবা সবাই ডাক্তারের কাছে চলে গেছিল। তারপরে আমি ঘুম থেকে যখন উঠি দেখি 10টা বাজে, আর তখন মা আমাকে ফোন করে বলে যে না মোটামুটি আমি ঠিক আছি। তো তারপরে আমাকে ওই ধোসা, ইডলি এগুলো এনে দিল। এনে দেওয়ার পর আমি এই ধোসা, ইডলি এগুলো খাচ্ছিলাম। তারপরে আমি মানে যেটা মার কাছ থেকে রিপোর্ট পেলাম, ফোন করে মা আমাকে বলল ডাক্তারবাবু বলেছেন যে কিছু হয়নি, কোনো অসুবিধা হয়নি, সব কিছু রিপোর্ট করে নিয়েছে, যে মার একটু মানে ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে। তখন আমি বললাম মানুষের ঠান্ডা থেকে কত কি না কত হতে পারে, সত্যি সত্যি মানে এমন হয়েছে যে আমরা ভয় পেয়ে গেছি। ডাক্তারবাবু বললেন এটা ঠিক হতে একটু টাইম লাগবে, ওষুধ খেতে খেতে আস্তে আস্তে ঠিক হবে। তারপরে কি হয়েছে, আমরা রাত 3টে 4টার দিকে ঢুকেছি, আর এই রুমটা অনলাইনে একজন বুক করে নিয়েছিলেন, তো সেই জন্য এই রুমটা ছাড়ার কথা ছিল আমাদের দুপুর 1টার দিকে।
একটা তো বাজতে যায়, মারও আসেনি, মারও বললো আসতে একটু দেরি হবে রিপোর্ট টিপোর্ট নিয়ে। তো সেই জন্য কী হলো, ওখানে মানে নিচে বললেন যে আমাদের এই রুমটা ছেড়ে অন্য রুমে যেতে হবে। তো একটাই সমস্যা, আমরা আবার রুম চেঞ্জ করলাম, আবার নিচে গেলাম। তো নিচে যাবার পর ব্যাগপত্র রেখে এই যে দুপুর 2টোর দিকে আমি খাবার আনতে এলাম। তো খাবার এনে ভাবলাম যে সামনে যখন বিরিয়ানি দোকান, তো এখান থেকে বিরিয়ানি চেক করা যাক একবার খেয়ে। তারপরে জল টল নিয়ে আবার রুমে চলে এলাম। রুমে এসে বিরিয়ানি খাচ্ছিলাম বসে বসে। এর মানে ওপরে যে রুমটা আমরা 3 তলায় ছিলাম, এবার 1 তলায় চলে এসে তো রুমটা চেঞ্জ করতে হয়েছে। তো তারপরে স্নান মানে আমি বাড়িতে কী করি, স্নান করে খাই, আর এখানে কী হলো, খেয়ে স্নান করলাম, উল্টো হয়ে গেল। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে। তারপরে বাবা আরও এলো, ওই ফলটা একটা কি নিয়ে এসেছিল, তারপরে টাইম পাস নিয়ে এসেছিল বাদাম, টাইম পাস খাচ্ছিলাম। আর নিচের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই, এই হলো নিচের রুমটা। ওপরের রুমটা তো দেখিয়েছি। নিচে দুটো রুম দিয়েছিল, এখানে একটা, আর একটা এই রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই রুমটা দিয়েছিল, আরেকটা ওই কর্নারে একদম লাস্টে ওখানে রুমটা দিয়েছিল। যেহেতু ওপরে একটা রুম বড় ছিল, তাই বলল এখানে 2টো রুম নাও, 2টো রুম হলে আমাদের ঠিক হবে। তারপরে এই রুমটা আরেকটা ছিল। তারপরে ডাক্তার দেখানো হয়ে যাবার পর তারপরে মা বলল যে চল আজকেই আমরা বাড়ি চলে যাই। তো ডাক্তার বললেন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে পড়লাম। আর জানো এখানে রিসেপশনে একটা কত সুন্দর একটা গণেশ ঠাকুর আছে। তারপরে আমরা বেরিয়ে এসে রাস্তায় একটা মোমো দোকান উঠেছিল, তো সেখানে আমি মোমো খাচ্ছিলাম। যেহেতু ডাক্তারবাবু ভালো কথা বলে দিয়েছেন যে না এটা ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো ঠাকুরের দয়ায় আমার গলাটা এখন মোটামুটি এখন ঠিকই আছে। তারপরে আমরা একটা হোটেলে এসে ভাত রুটি যে যেটা খাবে সেটা নিয়ে প্যাক করে নিয়েছিলাম। যেহেতু রাতের খাবার তো আমরা সন্ধেবেলায় খেয়ে ট্রেনে উঠতে পারবো না, যেহেতু ট্রেন আছে আমাদের 9টা 46-এর দিকে এরকম, তো সেই জন্য খাবারগুলো প্যাক করে নিয়ে স্টেশনে বসছিলাম। ট্রেন এলেই আমরা ট্রেনে উঠে যাব। মার গলার জন্য আমরা এত ভয় পেয়ে গেছিলাম যে বলার মতো নয়। যাই হোক ঠাকুরের দয়ায় মার গলাটা এখন ঠিক আছে। কী হারে কাঁদছিলাম, যেই শুনে নিয়েছি ডাক্তারবাবু এরকম বলে দিয়েছেন, আমি লাফাতে আরম্ভ করে দিয়েছি, আবার রিলস করা আরম্ভ করে দিয়েছি, এরকম করা আরম্ভ করে দিয়েছি। তারপরে আসার সময় টিকিট কেটে আবার যেহেতু আমাদের একসাথে আসতে হচ্ছে, তারপরে আমি একটু মার কাছে আদর খেয়ে নিলাম প্ল্যাটফর্মে। তারপরে ট্রেন চলে এলো, আমাদের ট্রেন গাড়ি 9টা 46-এর দিকে উঠে পড়লাম। ট্রেনে উঠে কিছুক্ষণ পর আমরা এই আমি ভাত আর মাছের তরকারি যেটা নিয়েছিলাম খাচ্ছিলাম। তারপরে বেলদা স্টেশনে ট্রেনটা থেমে গেল, আর আমি এই ট্রেন থেকে নেমে পড়লাম, দিয়ে টাটা করে দিলাম ট্রেনকে। বাপরে বাবা কী ঠান্ডা! আর আমি যেটা গায়ে দেওয়ার জন্য শোয়ার জন্য নিয়ে গেছিলাম আমি ওটাই ঘুরে পড়েছি। এত ঠান্ডা এত ঠান্ডা, মার গলা যেটুকু কমেছিল ওষুধ খেয়ে আবার গলা ফুলে গেছে। এখানেও সেই রাত 2টো 3টার দিকে নেমেছি, সেই একই অবস্থা, ফাঁকা, কোনো লোকজন নেই। তারপরে বাবাকে বললাম যে বাবা আমার কি মাথা যন্ত্রণা করছে, সারা রাত ঘুম নেই, 2-4 দিন ধরে ঘুম নেই। তারপরে একটা দোকান খোলা আছে, ওই দোকানে চা আর বিস্কিট খাচ্ছিলাম। তারপর বাবা একটা গাড়ি ঠিক করলো, সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম, আমরা বাড়ি চলে এলাম। তো চলো আমার এই কটক যাওয়ার জার্নিটা পুরো তোমাদেরকে শেয়ার করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, লাভ ইউ ফ্রেন্ড।